মেম সাহেব। মিতু, হ্যাঁ? লকারের চাবিটা আনো তো, আলমারি থেকে কিছু দরকারি জিনিস বের করব। মা, কি হলো? মা, বাবাকে বলো না আমাকে মুভি দেখতে যাওয়ার পারমিশন দিতে। অনামিকা, ওকে বলো অকারণ জেদ না করতে। এখনো ওর বয়স হয়নি যে ও একা গিয়ে সিনেমা দেখবে। বাবা, আমার 18 কমপ্লিট হয়ে গেছে আর আমি খুব ভালো করে জানি কোনটা ঠিক কোনটা ভুল। ঠিকই তো বলছে আমার মেয়েটা। নীলেশ, আমার মেয়ের জীবনে তুমি বেশি নাক গলাতে যেও না। ওষুধ খাও আর ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ মা। মানছি এ বাড়িতে টাকা রোজগার করে তুমি আনো, কিন্তু কবিতার দায়িত্ব পালনে আমারও সমান অধিকার রয়েছে। এই নিন চাবি। মা, আমার লেট হচ্ছে, আমি যাই। ওকে সোনা, এনজয়। থ্যাংক ইউ মা, বাই বাই বাবা। এটা কোনো পদ্ধতি নয় মেয়ের দায়িত্ব পালনের, এভাবে তো বিগড়ে যাবে। আমার মেয়েকে আমি ঠিক কিভাবে মানুষ করব সেটা তোমার থেকে আমায় শিখতে হবে না নীলেশ? সাহেব তো চুপ করে নিজের ঘরে চলে গেলেন, কিন্তু আমি চুপ করে বসে থাকার মেয়ে নই। মেম সাহেব, আজ পর্যন্ত আমি যে কাজই করেছি সততার সঙ্গেই করেছি। ভালো তো, ভবিষ্যতেও সেটাই করবে, তাতে তোমারই ভালো হবে। আমি শেষবারের মতো বলছি, আপনি এই ব্যাপারে হ্যাঁ বলবেন কি না? তুমি যখন আমায় আগে জিজ্ঞেস করেছিলে, আমি তোমায় না বলেছিলাম। এখন বারবার জিজ্ঞেস করে তুমি আমার সময় কেন নষ্ট করো? যদি আপনার উত্তর না হয় তাহলে আমি এবার থেকে যা কিছু করব সে সব কিছুর দায় কিন্তু শুধু আপনার। মিতু, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যা কিছু করেছি সেই সব কিছুর দায়িত্ব শুধুমাত্র আমার। ম্যাডাম, ওরা এসেছে? হ্যাঁ, নিচে আপনার জন্য গাড়িতে ওয়েট করছে। আচ্ছা, ভেতরে এসো। এটা কি হলো ম্যাডাম? কবিতা ফিল্ম দেখতে গেছে আর নীলেশ নিজের রুমে রেস্ট করছে। আমার ফিরে আসার আগে এই লাশটার একটা ব্যবস্থা করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাডাম। ম্যাম, আপনি ওই জিনিসটা নিয়েছেন তো? প্রিয়া, আমি কতবার বলেছি এরকম আজে বাজে প্রশ্ন তুমি একদম করবে না। যদি সবকিছু নিয়ে না আসতাম তাহলে ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতাম না। সরি ম্যাম। হ্যালো, কি? কিন্তু কেন? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কি হলো? ম্যাম, ওই ক্লায়েন্টের পিএ ফোন করেছিল, বলল যে প্ল্যানে একটু চেঞ্জ করেছে ওরা। কিরকম চেঞ্জ করেছে? এখন আমরা পার্টিতে যাব না, পাঁচ মাথা মোড়ের সিগন্যালের কাছে আমরা একজনকে দেখতে পাবো। সেই লোকটাই বলে দেবে আমাদের তারপর কোথায় যেতে হবে। আর ফোনে এটাও বলল যে গাড়ির ভেতরের সব লাইটগুলো যেন অন থাকে, যাতে ও খুব সহজেই আমাদের চিনতে পারে। খুব আশ্চর্য ব্যাপার তো, শেষ মুহূর্তে এরকম চেঞ্জ কেন? আচ্ছা, এই চেঞ্জটা ক্লায়েন্টের কোনো ষড়যন্ত্র নয় তো? ম্যাম, সিগন্যাল পর্যন্ত তো আমরা চলে এসেছি। এই ঠিকানায় যেতে হবে, যেটা এই কাগজে লেখা আছে। কিন্তু এনভেলপটা খোলো, দেখো কি লেখা আছে। ম্যাম, এটার মধ্যে তো টাইগার ক্লাবে যে নাটকটা হবে যার নাম বইয়ের প্রতিশোধ, তারই 3টে টিকিট দিয়েছে ও। টাইগার ক্লাব? কিন্তু আমরা নাটক চলাকালীন ডিলিং করব কিভাবে? সেটা তো ওখানে গিয়েই জানতে পারবো।
গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আপনাদেরকে আর খুব বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে আমি ঘোষণা করব আজকের সন্ধ্যের আমাদের নাটকের। তাহলে জোরে হাততালি দিয়ে স্বাগত করুন। শুরু হচ্ছে আমাদের নাটক বউয়ের প্রতিশোধ। আমি ওকে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বাইরে নিয়ে আসব। যখনই তুমি সুযোগ পাবে, জানো তো তোমাকে কি করতে হবে। আরে কিছু বলছো না কেন? ডায়লগ কেন বলছে না? এখন তো ওরই ডায়লগ আছে। টিনা, ওই টিনা, ডায়লগ বল। ডায়লগ বল। টিনা, টিনা ডায়লগ বলো। আমি এখানে কি করছি? আর তুমি তুমি এখানে একলা কেন দাঁড়িয়ে আছো? কি করছো তুমি? তুমি তো আমার উপর চিৎকার করবে। ড্রয়ার থেকে গানটা বার করো আর আমাকে হুমকি দাও, কারণ আমি তোমাকে মেরেছিলাম। তুমি আমাকে মেরেছো? হ্যাঁ, আমি জানি না। এবার আমি মজা দেখাচ্ছি। দাঁড়াও তুমি। আমায় মেরেছো তুমি না? মেরে ফেলবো আমি তোমাকে। কি করছো তুমি? মেরে ফেলবো। মাথা খারাপ হয়ে গেছে, এই মেয়েটা করছেটা কি? আরে আরে, এটা তো সত্যিকারের বন্দুক। আরে কেউ আটকাও একে, পাগল হয়ে গেছে নাকি? টিনা, আরে লেগে টিনা, যাবে, না, দাঁড়াও, না, দাঁড়াও। এত বড় সাহস, আমার গায়ে হাত তোলো। আরে কে আটকাবে তো কেউ? মেয়েদের গায়ে হাত তোলো তুমি। মেরে ফেলবো তোমাকে। আর কেউ আটকাও একে। মেরে ফেলবো। এই এই ধরো একে। এই এই, কি হলো কি হলো? বলো বলো এখান থেকে, বলো। আরে আরে কেউ মরছে কি? আরে কেউ একে সবাই মিলে ধরো। আরে কি মেয়েদের গায়ে হাত পাগল তোলো। পাগল হয়ে গেছো তুমি? গুলি বেরিয়ে গেল, কিন্তু আমি তো কাউকে মারিনি। আমি জানি না এসব কি করে হলো। স্যার, সঠিক সময় আমরা বন্দুকটা ওর হাত থেকে কেড়ে নিই, না হলে আরো কতগুলো যে গুলি চালাতো কে জানে। স্যার, আজ হয়তো ভগবানই আমায় বাঁচিয়ে দিয়েছেন, না হলে গুলিটা সোজা আমার পায়ে এসে লাগতো। শশাঙ্কর পায়ে লেগেছে না হ্যাঁ, স্যার, গুলি? হ্যাঁ। ইয়েস স্যার, আর ওকে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি। অদ্ভুত ধরনের চিহ্ন, গুলি লাগতেই মারা গেছে। গুলিটা এখনো ভেতরেই আছে। তোমরা আমায় বিরক্ত করো না, আমি কিচ্ছু করিনি। তোমরা তোমরা সবাই খুব পচা, সবাই একদম বাজে। আমি বলছি না যে আমি কাউকে মারিনি, আমি গুলি চালাইনি। আমি তো শুধু ভিড়ের বউ সেজেছিলাম না, আর আর প্লে করছিলাম। আমি কাউকে মারিনি। জানি না আসল গুলিটা কিভাবে বেরিয়ে গেল। আমি 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 কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। বস, এর চোখের অবস্থাটা দেখে আমার মনে হচ্ছে একে কোনো নেশার জিনিস দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণেই ও এরকম আচরণ করছে। যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে ভেতরের কেউ এটা করেছে। বলো, কি বলতে চাও তোমরা? স্যার, হ্যাঁ, স্যার আমরা কিছু করিনি স্যার, সত্যি বলছি আমরা কিচ্ছু করিনি স্যার। স্যার, জানি না বন্দুকটা নকল থেকে আসল কি করে হলো। আরে হঠাৎ করে তো নকল থেকে আসল হয়ে যাবে না, কেউ তো নিশ্চয়ই করেছে। স্যার, আমরা সত্যিই এক জানি না। মিনিট। কখন থেকে এরকম ব্যবহার করছেন ওই মহিলা? স্যার, যখন থেকে স্টেজে এসেছিল তখন থেকেই। হ্যাঁ স্যার, ও মেকআপ রুমে একদম ঠিক ছিল স্যার। কি ও মেকআপ রুমে একদম ঠিক ছিল? রবি, এর সাথে মেকআপ রুমে যাও আর সবকিছু ভালো করে চেক করো। শালুকে, তুমিও যাও, দেখো কি ব্যাপারটা। ঠিক আছে। হ্যাঁ, নেশার জিনিস যদি থাকে তো এর মধ্যেই কোথাও আছে। এই জুস, এই প্লেট, এই টিফিন বক্সগুলো, টিস্যু পেপার। টিনা এই রুমে একা ছিল নাকি ওর সাথে কেউ ছিল?
না, ও একাই ছিল। রবি, ওই ড্রপার আর যে পেপারটা রেখেছি ওইগুলো দাও। স্যার, না স্যার, অনামিকা ম্যাডাম টিনাকে চিনতো না। আর বাকি সবাই ওই মেয়েটাকে চিনতো? হ্যাঁ স্যার, এই সবাইকেই ম্যাডাম খুব ভালো করে চিনতো। এই ক্লাবের তো উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বস, সোর্স আমরা পেয়ে গেছি। নেশার জিনিস এই মৌসুমীর জুসে দেওয়া হয়েছিল। কে কে দিয়েছে টিনাকে এই মুসম্বির জুস? স্যার, টিনা সবসময় তার জুস আর টিফিন বাড়ি থেকে নিয়ে আসতো, সেই জন্য ও বাইরের কিছু খেত না স্যার। তার মানে কেউ লুকিয়ে ওর জুসে নেশার জিনিস মেশায় আর বন্দুকটাও বদলে দেয়। স্যার এটা নিশ্চয়ই কোনো বাইরের লোকের কাজ, কারণ কি স্যার ভেতরের কেউ এরকম করতেই পারে না। বাইরের লোক এত সহজে মেকআপ রুমের মধ্যে ঢুকতে পারে না। সিকিউরিটি আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। অভিজিৎ, এই কাজটা ভেতরেরই কেউ করেছে। এটা হতে পারে না স্যার, এটা হতে পারে না। অনামিকা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। অনামিকা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আপনি প্লিজ নিজেকে সামলান। শান্ত হন আপনি, শান্ত হন আপনি। দেখুন, স্যার, কে মেরেছে ওকে স্যার? তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই সে ধরা পড়বে। দেখুন, এখন সময় নয় আপনাকে কিছু প্রশ্ন করার, কিন্তু কি করব, আমরা অপারক। আপনার সহযোগিতা চাই। আপনি কি বলতে পারবেন কে কে এই কাজটা করতে পারে? মানে আমি বলতে চাইছি, আপনি কি কাউকে সন্দেহ করেন? আমি তো এটাও জানতাম না স্যার যে ও কোনো নাটক দেখতে যাচ্ছে স্যার। ও তো বলেছিল যে প্রিয়া শশাঙ্কের সঙ্গে কোনো পার্টিতে যাচ্ছে স্যার। দেখুন, শশাঙ্কের উপর আক্রমণ হয়েছে, ও হসপিটালে রয়েছে, আর প্রিয়া প্রচন্ড শোকে। শোকের মধ্যে? নীলেশ বাবু, একটা কথা বলুন, যখন অনামিকা বাড়ির থেকে বেরিয়েছিল তখন কি আপনার ওকে দেখে চিন্তিত মনে হচ্ছিল, বা কোনো টেনশনে ছিল? ওনার ব্যবহারে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন? হ্যাঁ স্যার, উনি প্রতিদিন যেমন থাকেন তেমনই ছিলেন। প্রতিদিনের মতো? আচ্ছা, এক মিনিট স্যার, আমি একজনকে সন্দেহ করি স্যার। কে? আমাদের কাজের মেয়ে মিতু। মিতু? অনামিকা ওকে অনেকবার কাজ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল স্যার, কিন্তু কোনো না কোনো কারণে ওকে ছাড়ানো যায়নি। ডাকো ওই মিতুকে। কোথায় সে? স্যার, ও তো নেই। ম্যাডাম যাওয়ার পর ও চলে গেছে। কি? অনামিকা যাওয়ার পর ও চলে গেছে? তাহলে আপনারা কেউ ওকে কিছু জিজ্ঞাসাই করেননি? আমি তো সব কিছুই জানি না, এখন ওর থেকে জানতে পারলাম। রূপেশ, আমি কি আমার মেয়েকে একটু খবর দিতে পারি স্যার? ওর বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছে। ফোনে ওকে কিছু বলবেন না, ওর বয়সটা কম, ভয় পেয়ে যাবে। ওকে বাড়িতে ডেকে নিয়ে আসুন, তারপরে ধীরে সুস্থে বলবেন। বাবা, হ্যালো বাবা। হাই, এখনো তুমি ঘুমোওনি? হ্যালো কবিতা, কোথায় রয়েছিস তুই? আমি সিনেমা হলের পার্কিং এ আছি। আমার কথা শোন, আমার খুব শরীর খারাপ লাগছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কি? শরীর খারাপ? কি হয়েছে? আর আর মা কোথায়? তোর মা এখনো বাড়ি ফেরেনি মা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, আমার ওষুধ খেতে হবে। হ্যাঁ বাবা, 15 মিনিটে ঢুকছি। ঠিক আছে মা, কিন্তু আমার একটা কথা শোন, তুই গাড়ি সাবধানে চালাস মা। হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না। কবিতা, 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 তুই ঠিক আছিস তো? কবিতা কোথায় গিয়েছে? কবিতা কোন থিয়েটারে? অঙ্কুর সিনেমা স্যার। প্রবীর, তুমি আর পঙ্কজ যাও।
অঙ্কুর সিনেমা হলে চলে যাও তাড়াতাড়ি। কবিতার কাছে কোন গাড়িটা আছে? এমপি এসভি লাল রঙের গাড়ি ছিল আর গাড়ির নাম্বার ছিল UIT 654। যাও তাড়াতাড়ি যাও। স্যার। কবিতা প্রথমে মা, তারপর তার মেয়ে, এ সব কিছুর পেছনে এদের কোনো কাছের লোক নেই তো? শোনো, আরে এ কি হয়েছে? কে করেছে এটা? দেখুন, আমি যখন শশাঙ্ককে চেক করতে এলাম তো নার্স মারা গিয়েছিল আর পেশেন্ট উধাও। আরে কোথায়? খোঁজনি তোমরা? স্যার খুঁজেছি, সব জায়গায় চেক করেছি। এসিপি স্যারকে কি বলবো আমি? দেখো নীলেশ, সে যেই হোক, সে যদি কবিতার কোনো ক্ষতি করতে চাইতো তাহলে তো পার্কিং লটেই কিছু করতো, তাই না? ওকে দূরে নিয়ে যেত না। এই জন্য বলছি, চিন্তা করো না। হ্যাঁ স্যার, স্যার, শশাঙ্ক স্যার। কি হয়েছে শশাঙ্কর? আরে তুমি তো পুরবীর সঙ্গে পার্কিং লটে গিয়েছিলে। না স্যার, হ্যাঁ স্যার, মানে হসপিটাল থেকে ফোন এসেছিল যে শশাঙ্ককে কেউ নিয়ে গেছে স্যার। শশাঙ্ককে কেউ নিয়ে গেছে? কিভাবে? স্যার ওই নার্সের উপর অ্যাটাক করে ওই ফায়ার এক্সিট থেকে নিয়ে গেছে স্যার। মানে প্রথমে কবিতা উধাও হলো, তারপরে শশাঙ্ক আর প্রিয়ার আবার। প্রিয়া তো হসপিটালে পৌঁছায়নি স্যার, ওকে তো রাস্তা থেকেই তুলে নিয়েছে। একের পর এক অনামিকার কাছের লোকগুলো উধাও হয়ে যাচ্ছে। খুব বড় এক চক্রান্ত, খুব বড় রকমের চক্রান্ত করেছে ওরা। স্যার, এটা কোনো একজনের কাজ বলে মনে হচ্ছে না, পুরো একটা গ্রুপ এই কাজটা করছে। হয়তো কিডন্যাপারের ফোন হতে পারে। নীলেশ, ফোনটা ধরো আর স্পিকার ফোন অন করো। হ্যালো, হ্যালো। বউ মরে যাওয়ার শোক পালন করছো নীলেশ, নাকি মেয়ের মৃত্যুর জন্য টেনশন করছো? কে তুমি? কি চাও? मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है। এসব এসব কি বলছো তুমি? আমার জিনিসগুলো ফেরত দাও আর তার বদলে নিজের মেয়ের জীবন বাঁচিয়ে নাও। কি জিনিস? এটাও কি আমাকে বোঝাতে হবে নাকি? আরে হ্যাঁ, জিনিসের কথাই মনে পড়লো। তোমার মেয়ের কিছু জিনিস পাঠিয়ে দিয়েছি, দরজার বাইরে আছে। আর হ্যাঁ, ফোন ট্যাপ করে নিজের সময় নষ্ট করো না, কারণ পিসিওর লোক তো জানেই না যে তার ফোনটা ব্যবহার করা হচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার, হ্যাঁ, এই বক্সটা বাইরে রাখা ছিল স্যার। খোলো এটা। এই কাপড়টা তো কবিতার স্যার। হে ভগবান, কি হয়েছে আমার মেয়ের সঙ্গে? রক্ত, রক্ত। জানি না আমার মেয়ের সঙ্গে কি হয়েছে স্যার। চিন্তা করো না, তোমার কবিতার কিচ্ছু হয়নি। ওর জীবন নিয়ে কেনা বেচা করবে বলেই তো এগুলো পাঠিয়েছে। চিন্তা করো না, ধরো এটা। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। এ দেখো, কালো কিছু দানা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। এটা দাও তো একটু। স্যার, এই দেখো, এখানেও সুতোর আঁশগুলো লেগে আছে, কিন্তু আলাদা আলাদা। রক্ত শুকিয়ে গেছে তো, ওই জন্য আর ফেসে যায়নি। এ দেখো। এক মিনিট, এটা কি? এটা তো মেশিনে তেলের গন্ধ। তার মানে কোনো তুলোর ফ্যাক্টরিতে রাখা হয়েছে ওকে। ফেডরিক, এটা তো এই মুহূর্তে আমরা বলতে পারবো না। আচ্ছা নীলেশ, একটা কথা বলো, ওই মহিলা যে তোমাকে একটু আগে ফোন করলো, ও মিতু নয় তো?
মৃত্যুর গলার আওয়াজ এটা নয় স্যার, আর অন্য কার গলার আওয়াজ আমি ঠিক জানি না স্যার। আচ্ছা, এই কোন জিনিসের ব্যাপারে বলছে? আমি ঠিক জানি না স্যার কোন জিনিসের কথাও বলছিল। কোনো জিনিস আমার মেয়ের জীবনের থেকে তো দামি নয়। না না না, কিছু তো নিশ্চয়ই হবে। একটা কথা বলো, অনামিকা যখন বাড়ির থেকে বাইরে গিয়েছিল তখন ওর হাতে কোনো জিনিস ছিল? আমি ঠিক জানি না স্যার, আমি তো আমার ঘরে শুতে চলে গিয়েছিলাম। স্যার ম্যাডাম তো খালি হাতে বেরিয়েছিলেন, ওনার কাছে ওনার হ্যান্ডব্যাগ ছাড়া আর কিছুই ছিল না স্যার। হ্যান্ডব্যাগ ছিল? কিরকম হ্যান্ডব্যাগ? নীল রঙের হ্যান্ডব্যাগ ছিল স্যার। নীল রঙের হ্যান্ডব্যাগ? কিন্তু এরকম হ্যান্ডব্যাগ তো আমরা ওই অডিটোরিয়ামে পাইনি। আর স্যার, অনামিকার গাড়িতেও এরকম কোনো হ্যান্ডব্যাগ পাইনি আমরা। সচিন, নিশ্চয়ই ওই হ্যান্ডব্যাগটা সরিয়ে ফেলা হয়েছে। তার মানে ওই হ্যান্ডব্যাগেই কোনো রহস্য লুকিয়ে আছে। স্যার, এই কেসে মোট 4টে গুলি পাওয়া গেছে, যার রেজাল্ট আমাদের দেখতে হবে। একটা হচ্ছে ওইটা যেটা অনামিকার গলায় পেয়েছিলাম, দ্বিতীয় গুলি যেটা শশাঙ্কের পায়ে থেকে পেয়েছিলাম, আর 3 নম্বর আর 4 নম্বর গুলি আমরা থিয়েটার হলে পেয়েছিলাম। একদম ঠিক দা। ব্যালিস্টিক ফিঙ্গারপ্রিন্টের প্রযুক্তির সাহায্যে লক্ষ্যে পৌঁছতে অসুবিধা হবে না। স্যার, ব্যালিস্টিক ফিঙ্গারপ্রিন্টিং এ আবার কেমন পদ্ধতি? রবি, বন্দুক থেকে চলা প্রত্যেকটা গুলির ওপর সেই বন্দুকটার যেখান থেকে গুলিটা চলেছে নিজস্ব চিহ্ন থেকে যায়। হ্যাঁ স্যার। তাই আমরা এই প্রযুক্তির সাহায্যে ওই গুলিটার উপর যে চিহ্নটা আছে সেটার সঙ্গে গানটার ম্যাচ করে দেখব যেখান থেকে গুলিটা ছোঁড়া হয়েছে। এই গুলিটা ওই বিশেষ বন্দুকটা থেকে চালিয়েছে না চালায়নি। তাহলে আমরা এটা খুঁজে বের করব, এই গুলিগুলোর মধ্যে কটা গুলি টিনার বন্দুক থেকে বেরিয়েছে। ইয়েস স্যার, 3টে গুলিকে টিনার বন্দুকের সঙ্গে ম্যাচ করিয়ে দেখেছি। ওইটা যেটা শশাঙ্কের পায়ে লেগেছে, আর 2টো সেই গুলি যেগুলো থিয়েটার হলে পাওয়া গেছে। তার মানে অনামিকার শরীরে পাওয়া গুলিটা টিনার বন্দুকের সঙ্গে ম্যাচ করবো না? না। কিন্তু কেন ডক্টর? সেটা এই জন্য যে অনামিকার মৃত্যু এই 7.62 mm গুলির থেকেই হয়েছে। এই গুলিটা স্নাইপার রাইফেল দিয়ে চালিয়েছে। এই 3টে গুলি সাধারণ বন্দুক দিয়ে চালিয়েছে, 8 mm এর গুলি। এবার জানা যাবে যে টিনার বন্দুক থেকে এই গুলিটা চলেছে না চলেনি। মানে স্যার, এবার সবকিছু জলের মতো একেবারে পরিষ্কার। না বস, শশাঙ্কের পায়ে যে গুলিটা লেগেছে সেটা টিনার বন্দুক থেকে চলেনি। থিয়েটার হলের মধ্যে যে 2টো গুলি পাওয়া গেছে সেগুলো টিনার বন্দুক থেকে ছোঁড়া হয়েছে। তার মানে দয়া, ওই অডিটোরিয়ামে 3টে বন্দুক ছিল, যেটার মধ্যে একটা স্নাইপার রাইফেল যার গুলি থেকে অনামিকার মৃত্যু হয়, টিনার বন্দুক থেকে 2টো গুলি চলে, আর তৃতীয় বন্দুক থেকে যেটা ওই চতুর্থ গুলি চলে সেটা সোজা শশাঙ্কর পায়ে লাগে। আর বস, শশাঙ্কর যে গুলিটা লেগেছে সেটা খুব কাছ থেকে ছোঁড়া হয়েছে। স্যার, এটা কি করে বোঝা গেল? পুরবি, যেভাবে জানা গেছে যে অনামিকার যে গুলিটা লেগেছে সেটা অনেক দূর থেকে উঁচু থেকে ছোড়া হয়েছে। আর স্যার, এই অনামিকার ব্যাপারে আপনি কি করে জানলেন? আমি বুঝিয়ে বলছি কি করে জানতে পারলাম। এই ক্ষতটা দেখো, 45 থেকে 60 ডিগ্রি নিচের দিকে, তার মানে খুনি ওপরের দিকে দাঁড়িয়েছিল। আর এইটা দেখো, শশাঙ্কের পায়ে যে গুলিটা লেগেছে তার এক্সরে। এই দেখতে পাচ্ছ এটা, এই কালো মতো গভীর ক্ষতটা, এটাকে বলে অ্যাব্রেশন রে। গ্রেট। আর এই চিহ্নটা তখনই হয় যখন গুলিটা একদম কাছ থেকে ছোড়া হয়, এইভাবে। তার মানে স্যার, শশাঙ্কের উপরে যেই গুলি চালিয়ে থাকুক, সে ওখানে অডিয়েন্সের মধ্যে বসে পুরো ব্যাপারটা দেখছিল।
টিনাকেও সেই ড্রাগস দিয়েছিল আর নিশ্চয়ই কোনো কন্ট্রাক্ট কিলারকে টাকা দিয়েছিল অনামিকাকে মারার জন্য। মনে তো সেটাই হচ্ছে। আরো একটা কথা, ওই অনামিকার জিনিস যার পেছনে কিডন্যাপাররা পড়ে আছে, মনে হচ্ছে ওই জিনিসটা নিশ্চয়ই কোনো পুরনো ব্যবসার সঙ্গে যুক্ত আছে। অনামিকার দুটো বিজনেস তো মাঝখানেই বন্ধ হয়ে গিয়েছিল স্যার। কি কারণে? স্যার আমার তো লজ্জা লাগে সে কথা বলতে। লোক ঠকানো আর বেআইনি কারবারের জন্য। আমার বউ কোনো ধোয়া তুলসী পাতা নয় স্যার। কবেকার ঘটনা এটা? 2009। কোথায়? দিল্লিতে। খোঁজ নিয়ে দেখতে হবে। পুরবে একটা কাজ করো, এই অনামিকার পুরনো বিজনেসের ব্যাপারে সবকিছু ডিটেলস খবর নাও। আর ফেডরিক, এই মিতু, প্রিয়া আর কবিতা, এদের তিনজনের ফোন ট্রেস করো, দেখো ওরা কোথায় আছে। আর সালুকে আমার সাথে চলো তুমি। ওই অডিটোরিয়ামে গিয়ে পুনরায় আমরা তদন্ত করে দেখি সব বন্ধ দরজা খুলে যাবে। না বস, এই অ্যাঙ্গেল থেকে তো শশাঙ্কের পায়ে গুলিটা লাগতেই পারে না। অনামিকার গলায় যে গুলিটা লেগেছে সেটা? বস, এই স্টেজটার হাইট প্রায় 4 ফিট, আর যদি টিনা এইখান থেকে গুলি ছোড়ে, এটা 4 ফিট, 4 আর 4 8 ফিট। কিন্তু অনামিকার গলার উপর যে গুলিটা লেগেছিল, ওর অ্যাঙ্গেল আমাদের বলছে যে গুলিটা ছোড়া হয়েছিল 15 থেকে 20 ফুট উঁচু থেকে। তবে হয়তো ওখান থেকে। মানে স্যার, যখন আমার গান থেকে গুলি চলেছে ওই সময় অন্য কেউ গুলি চালিয়েছিল শশাঙ্ক আর অনামিকার উপর? হ্যাঁ, স্নাইপার দিয়ে গুলি চালিয়েছে ওখান থেকে। কিন্তু স্যার ওখানে শুধু সাউন্ড আর লাইটের লোকেরাই ওঠে। আচ্ছা, তাহলে ওদের মধ্যেই কেউ হবে যে খুনির সঙ্গে ছিল? না স্যার, এরকম হতে পারে না। কেন? সেটা এই কারণে স্যার, নাটকের সময় ওপরে কেউ ছিলই না। নাটকের 2 দিন আগে ওপরের সব কাজ শেষ হয়ে গেছিল। কেউ তো একজন ছিল যে লুকিয়ে চুরিয়ে ওখানে ঢুকেছিল, বুঝেছো? ওয়াচম্যানকে ডাকো। হ্যাঁ স্যার, এক্ষুনি ডাকছি। স্যার, হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকছে না। যদি শশাঙ্ক একা বসে নাটক দেখছিল, তাহলে ওর পা টার্গেট করে এত কাছ থেকে গুলিটা চালালো কে? হ্যাঁ স্যার, আমরা তো অন্য কোনো বন্দুকও খুঁজে পাইনি এই হলে। স্যার, এই শশাঙ্কই আবার নিজের পায়ে গুলি চালায়নি তো? একটু ধৈর্য ধরো তোমরা, ধৈর্য ধরো, সব কিছু জানতে পারবে। স্যার, এ হলো মুন্না, আমাদের ওয়াচম্যান। হ্যাঁ মুন্না, একটা কথা বলো, নাটকের সময় বা তার ঠিক কিছুক্ষণ আগে এখানে স্টেজে কেউ এসেছিল, উপরে উঠেছিল? স্যার, লাইটার সাউন্ডের কাজ তো আগেই শেষ হয়ে যায়, শো শুরু হওয়ার আগেই। কিন্তু 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 কি? মীর বাবু দিনের বেলা এসেছিলেন। মীর? না স্যার, আমি ওনাকে বলেছিলাম আপনি তো অ্যাক্টর, আপনি ওপরে গিয়ে কি করবেন, তো আমাকে উল্টে বকে দিলেন। আবার কি হলো? সালুকে দেখো তো। বস, একে মনে হচ্ছে কেউ বিষ দিয়েছে। মাই গড! মীর, মীর? অভিজিৎ, এর মানে হলো এই মীর এই সমস্ত চক্রান্তর সঙ্গে যুক্ত ছিল, আর নিশ্চয়ই এর পিছনে আর কেউ আছে। কেউ তো আছেই, কিন্তু কে? দয়া? হ্যাঁ দয়া। শামশের খান অনামিকার মৃত্যুর ব্যাপারে কিছু বলতে চান? ওকে। হ্যালো সিআইডি টিম, এই ইনভেস্টিগেশনে আপনাদের সাহায্য করে আমার খুব ভালো লাগছে। আই হোপ খুব তাড়াতাড়ি সব ক্রিমিনাল জেলের ভেতরে থাকবে। হ্যালো, কবিতা কিডন্যাপিং কেসের কোনো আপডেট? ইনভেস্টিগেশন চলছে। আচ্ছা, এই ঘটনার সাথে অনামিকার রহস্যময় মৃত্যুর কোনো যোগসাজশ নেই তো? সেই জন্যই আপনার কাছ থেকে কিছু জানতে চাইছি অনামিকা কুমারের ব্যাপারে। মিসেস অনামিকা কুমার, ব্যাকগ্রাউন্ডের বিষয়ে খুব বেশি জানি না, তবে বাবা মা 1999 সালে মারা যান, আর 2003 সালে 3টে ফেক কোম্পানির জন্য শিরোনামে আসে।
কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায়নি। আমাদের ইনভেস্টিগেশন থেকে আমরা জানতে পেরেছি ও নতুন নতুন ফেক কোম্পানি খুলতে থাকে আর তার বিরুদ্ধে তদন্ত হওয়ার সময় সেগুলো বন্ধও করে দেয়। স্যার মনে হচ্ছে এ নিজের পুরো বুদ্ধিটাই লোক ঠকানোর কাজে লাগিয়ে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটাই যে এর আগে ধরা পড়লো না কি করে? আচ্ছা, আপনি কি কোনো বিশেষ কথা জানতে পেরেছিলেন ইনভেস্টিগেশন চলার সময়? হ্যাঁ, মূলত দুটো জিনিস সামনে এসেছে। ও অফিস কেনে, সেগুলো রিনোভেট করায়, আর 2006 এবং 2009-তে ওর অফিসগুলো সার্চ করার সময় আমরা জানতে পারি যে ওখানে একটা সিক্রেট কম্পার্টমেন্ট রয়েছে, কিন্তু সেগুলো তদন্ত করার পর কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিশ্চয়ই এমন কোনো কাজ যেটা সবাইয়ের চোখের আড়ালে লুকিয়ে করতে হতো। তাহলে তো স্যার অনামিকার যে অফিসটা রয়েছে সেখানে এরকম অনেক গোপন রুম আমরা পাবো। হতে পারে সেটা। আমি আশা করছি এতে নির্দোষ কবিতার প্রাণ বেঁচে যাবে, আর আমাদের কাছে যে সমস্ত বাকি ফাইল পড়ে রয়েছে সেগুলো আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আজ তাক টিম আপনাদেরকে সাহায্য করতে পেরে খুবই আনন্দিত। আশা করি আপনার দেওয়া এই ইনফরমেশনগুলোর সাহায্যে আমরা কবিতাকে বাঁচাতে পারবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড। চেক করো, দেখো এখান থেকে অনামিকার ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। এখানে কি আছে? একটু সরাও তো এটাকে। পঙ্কজ, সুইচ অন করো তো। স্যার, এতগুলো বক্সেস? খুলে দেখো সব। স্যার, এতে তো খেলনা আছে। স্যার, হ্যাঁ স্যার, সবকটা বক্সে খেলনা আছে। এ আবার কিরকম রহস্য? দুটো খেলনাই একরকম দেখতে, কিন্তু এইটা হালকা আর এইটা ভারী। পান্না, স্যার এই দেখুন, বাকি খেলনাগুলো তো দামি পাথর লুকোনো রয়েছে। তো এই খেলনাগুলোর আসল খেলা তাহলে এই দামি পাথরগুলো। এবার মাথায় ঢুকলো কবিতার কিডন্যাপার কোন জিনিসের কথা বলছিল। স্যার, কবিতা? কবিতা? কবিতা ওঠো। কবিতা? কবিতা? দিদি, ওরা আমাকে
কিছু জিনিস চাইছিল। আমাকে তোমরা বাঁচাও প্লিজ, আমি কিছুতেই মরতে চাই না, আমাকে তোমরা বাঁচাও প্লিজ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। কবিতা, কবিতা, কে ওখানে? তুমি এর খেয়াল রেখো। কে ওখানে? তোমরা কারা? কি স্যার, একে আপনি চেনেন না? এ হলো চমন চন্দ্রু, গোটা পৃথিবীর মধ্যে এ হলো সব থেকে বড় চোর। চমন চন্দ্রু? স্যার এর নাম তো অনামিকার বিজনেস পার্টনারের লিস্টেও ছিল, যেটা আমরা পেয়েছিলাম স্যার। তাহলে ওই রাতে অনামিকা তোমার সঙ্গে বিজনেস ডিল করতেই বাড়ি থেকে বের হয়। আমার সময় নষ্ট করার চেষ্টা করবেন না। প্যাকেটটা দিয়ে দিন আর মেয়েটাকে নিয়ে যান। প্যাকেট তো নেই আমাদের কাছে। তোমরা এইভাবে আমার কথা শুনবে না। আমার প্যাকেটটা দাও। এদিক ওদিক কি দেখছো? আমার প্যাকেট দাও। না স্যার, না স্যার, না 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 স্যার, না স্যার, আমি আপনাদের সব বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি আপনাদের। স্যার, স্যার আমি অনামিকাকে মারিনি। অনামিকার পান্না দেবার কথা ছিল, এই জন্য আমি অ্যাডভান্স হিসেবে ওকে 10 কোটি টাকা দিয়েছিলাম স্যার। আমি ওকে মারতে যাব কেন? আমার তো কোটি কোটি টাকা ডুবে গেল স্যার। তাহলে তুমি ওকে ওই থিয়েটারে নাটক দেখতে ডাকুনি? স্যার, স্যার আমি কেন আমার প্ল্যানটা হঠাৎ চেঞ্জ করতে যাব? জানি না কেন ও হঠাৎ থিয়েটার হলে চলে এলো নিজের মরণকে ডেকে আনার জন্য। আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো পথে বসে গেলাম স্যার। মনে হচ্ছে কেউ আছে, কেউ তো একজন আছে যে এই চমনকে তার নিজের কাজে লাগাতে চাইছে। স্যার, অনামিকারই কোনো কাছের কেউ হবে স্যার, যে এই ডিলের ব্যাপারে আগে থেকে জানতো। প্রিয়া, শশাঙ্ক বা মিতু, কাজের মহিলা মিতু। স্যার একবার এই মিতুর ফোনের লোকেশনটা জানতে পেরে যাই। হ্যালো, থ্যাংক ইউ। ইয়া স্যার, মোবাইল কোম্পানি থেকে ফোন এসেছিল, ওনারা মিতুর মোবাইলে লোকেশন পাঠিয়ে দিয়েছেন। গ্রেট, চলো গিয়ে দেখি। ও, তো শেষবার মিতুর ফোনটা অনামিকার বাড়ি থেকে বাদুড়িয়া বস্তির দিকে গিয়েছিল আর এখনো ওখানেই আছে। 78 বাদরিয়া বস্তি। প্রবি, চেক করে দেখো কার অ্যাড্রেস এটা। স্যার এটা তো অনামিকা ড্রাইভার রূপেশের অ্যাড্রেস। এই ড্রাইভারের গাড়িটার ব্রেক কষার সময় এসে গেছে স্যার। হাই হ্যালো ছাড়ো, আর আমার কথা মন দিয়ে শোনো। আসল জিনিস আমার কাছে আছে। সিআইডি আমার কাছে পৌঁছানোর আগে টাকা দাও আর জিনিসটা নিয়ে যাও। ডোংরি ব্রিজের কাছে এসে দেখা করো ঠিক 3টের সময়। আমার তো মনে হয়েছিল তোমরা আসবেই না। অনামিকার সামনে তো তোর মুখ থেকে একটা কথাও বেরোতো না, আর দেখো এখন মুখ থেকে কত বুলি বেরোচ্ছে। আর তুই ওখান থেকে আসল মাল গায়েব করে নকল মাল রেখে দিয়েছিলি। কাজের কথা বলো, আসল জিনিসটা চাই নাকি চাই না? কিন্তু আমরা কি করে বুঝবো যে তোমার কাছে যে পান্নাটা আছে সেটা আসল? আসল জিনিসকে দূর থেকেই চেনা যায়। একদম ঠিক বলেছো তুমি। আসল জিনিসকে দূর থেকেই চেনা যায়। যেমন আসল পান্না, তেমনি আসল অপরাধীও। আর এবার তুমি উপহার হিসেবে পাবে তোমার মৃত্যু। কিন্তু তুমি কে? শশাঙ্কের টিমের সেই খেলোয়াড় যাকে অনামিকাও চিনত না। এবার বল, কি তোর শেষ ইচ্ছে? তুমি তোমার নিজের শেষ ইচ্ছের কথা ভাবো, কারণ তোমার খেলা শেষ হয়ে গেছে। এত জোরে দৌড়ালে তোর পায়ের আঘাতটা কি করে শুকোবে? চল।
ছাড়ো আমাকে। কি করে ছাড়বো? সবে তো এখন উইংস চললো, পুরো নাটকটাই এখনো তোদের দেখা বাকি আছে। আমায় এভাবে ঠকানো, এর মানে হলো এটাই, রূপেশকে আপনারা পাঠিয়েছিলেন আমাদেরকে ফাঁসানোর জন্য। তোমরা তো মঞ্চে নাটক করো, কিন্তু অপরাধীদের ধরার জন্য কখনো কখনো আমরা নিজেরাই নাটক করে থাকি। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? মিতু কোথায়? স্যার মিতু তো কবে মরে গেছে। অনামিকা ম্যাডাম তোকে অনেকদিন আগেই মেরে ফেলেছে। আমি তো শুধু ওর বডিটা মাটির নিচে পুঁতে দিয়েছি। আর লোভে পড়ে তুমি মিতুর ফোনটা নিজের কাছেই রেখে নিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এছাড়া আর আমি কিছুই করিনি। আমায় আমার ছেড়ে দিন। আগে এটা বল, যারা এই অপরাধে যুক্ত তাদের চিনিস তুই? হ্যাঁ। ওদের ফোন কর, ওদের বল আসল পান্না তোর কাছে আছে, আর অনামিকার ব্যাগে যে পান্না ছিল সেটা নকল, বুঝেছিস? তার মানে রূপেশের কাছেও আসল পান্না ছিল না? আমরা তো শুধুই বোকা বনে গেলাম। লোভ জিনিসটাই তো এইরকম, খুব বুদ্ধিমতীদেরও মাথা ঠিকঠাক কাজ করে না। আর তোমরা তো অপরাধী। না, অপরাধী আমি নই, এইটাই না অপরাধী। আমার গার্লফ্রেন্ডকে কেন দোষ দিচ্ছ? এই সব প্ল্যানই ওর ছিল। তুমিও তো নিজের ইচ্ছেতে আমাদের প্ল্যানে যোগ দিয়েছিলে। হ্যাঁ স্যার, সব প্ল্যান আমার ছিল, কারণ আমি অনামিকাকে সহ্য করতে পারতাম না। শশাঙ্কের প্রফিটে ভাগ বসাতো, সব পরিশ্রম এরা দুজন করত, আর সব লাভ ওই অনামিকার হতো। তাহলে এই জন্যই অনামিকাকে মারার প্ল্যান তুমি করেছিলে? হ্যাঁ স্যার, আর আমি নিজেই আমার জুসে একটা নেশার ওষুধ মেশাই, আর গুলি চালানোর নাটক করি, যাতে আপনাদের আমার উপর সন্দেহ না হয়। প্ল্যানটা খুবই ভালো ছিল, কিন্তু ফেল হয়ে গেল। না হতো না ফেল, যদি কবিতা কিডন্যাপ না হয়ে যেত। এটা বলো যে মীরকে কেন মারলে? মীরও আমাদের প্ল্যানে ইনভলভ ছিল, কিন্তু তারপর ওর মাথা খারাপ হয়ে গেল আর ভাগ চাইতে লাগলো, আমাকে হুমকি দিতে লাগলো যে ও সিআইডি কে সবকিছু বলে দেবে। তাই জন্য স্যার ওকে ওপরেই পাঠাতে হলো। তুমি উপরে পাঠানোর কথা এমন করে বলছো যেন বাচ্চাদের খেলা। মানুষের জীবনের দাম এখনো কি তোমরা তা জানো না, কিন্তু তোমাদের ফাঁসির দিন যত এগিয়ে আসবে তখন বুঝতে পারবে মানুষের জীবন কত দামি।